Thank you. Good morning to everyone. Today we are going to learn about fuels. আমাদের চ্যাপ্টারের নামই ফুয়েলস। তা এই ফুয়েলস গুলো আসলে কি জিনিস সেটা তোমরা কম বেশি সবাই জানো, কারণ সবাই এখন গাড়ি চড়ো কিনা বা গাড়ি না চড়লেও অন্যান্য বিভিন্ন ধরনের আছে, ইনস্ট্রুমেন্ট আছে, কখনো কখনো রান্না করার জন্য ইউজ করা হয়। তাহলে এই যে বিভিন্ন ধরনের বস্তু আছে সেগুলোকে আমরা ফুয়েল হিসেবে বলবো। সেটা কিভাবে? এক ধরনের কম্পাউন্ড অথবা কেমিক্যালস যা কোনো কিছুর সাথে রিঅ্যাক্ট করে কিছু পরিমাণ এনার্জি তৈরি করতে পারে, যেটা পরবর্তীতে কোনো কাজ করতে ব্যয় হয় বা কাজ করতে ব্যবহৃত হয়। তাহলে সেইগুলোকে আমরা ফুয়েলস বলবো। সো আমরা পরে ডিটেলস দেখবো। ক্লাসিফিকেশন অফ ফুয়েলস, যে ফুয়েল গুলো কত ধরনের হয়ে থাকে। মোটামুটি দুইটা ভাগে বা দুইটা টাইপ অনুযায়ী এটাকে ডিভাইড করা যায়। একটা হলো এদের সলিড মানে স্টেট অনুযায়ী, সলিড, লিকুইড আর গ্যাস, এটা একটা ভাবে। আর একটা ভাবে হলো এটা কি ন্যাচারাল ফুয়েল না আর্টিফিশিয়াল ফুয়েল। তাহলে এইভাবে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো ন্যাচারাল আর একটা আর্টিফিশিয়াল। অথবা আরেকটা, এটা আর অন্য একটা নাম আছে কি জানি, এটা যাই হোক পরিবর্তন দেখবো। এখানে আছে এই যে প্রাইমারি আর সেকেন্ডারি। আচ্ছা, প্রাইমারি আর সেকেন্ডারি, তাহলে যেটা হলো ন্যাচারালি যেটা পাওয়া যায় সেটাকে হলো ন্যাচারাল বা প্রাইমারি বলা হয়। আর যেটা আর্টিফিশিয়ালি পাওয়া যায় বা আর্টিফিশিয়ালি তৈরি করা যায় সেটা আসলে তৈরি করা যায় না, অন্য কোনো একটা কম্পাউন্ডকে ডিকম্পোজ করে অথবা তার থেকে তৈরি করা হয়। এইভাবে আসলে মানে সরাসরি আমরা খনিতে পাই না বা কোনো জায়গায় ন্যাচারালি পাওয়া যায় না। জাস্ট ওইটাকে বড় কোনো একটা কম্পাউন্ড পেলাম, সেটাকে আমরা ভেঙে ওই ছোট ছোট কম্পাউন্ড অথবা আমাদের টার্গেটেড যে প্রোডাক্ট সেরকম করে তৈরি করি। আচ্ছা, এরপরে আসবে অয়েল রিফাইনারি। অয়েল রিফাইনারি মানে যে এই ক্রুড অয়েল যেটা আমরা মাইনে পেয়ে থাকি, মানে খনিজ হিসেবে যেগুলো পেয়ে থাকি, সেটা আসলে একটা মিক্সার। ওই মিক্সার কিন্তু আমাদের মানে কোনো ইনস্ট্রুমেন্টে অথবা কোনো যন্ত্রতে যদি ব্যবহার করা হয় অথবা গাড়িতে বা যে কোনো জায়গায় যদি ব্যবহার করা হয়, সেক্ষেত্রে সেটা ভালো কাজ করে না। তখন কি করতে হয়? আমাদের যে কম্পাউন্ডটা দরকার সেই অনুযায়ী আমাদেরকে ওটাকে পিউরিফাই করতে হবে। তাহলে রিফাইন করা, যেমন এই যে অয়েল রিফাইনারি ইন্ডাস্ট্রি আছে, সল্ট রিফাইনারি ইন্ডাস্ট্রি আছে, মানে পিউরিফাই করা হলো, এটাই হলো যে রিফাইনারি। তাহলে তেলটাকে আমরা কিভাবে রিফাইন করব বা ক্রুড অয়েলটাকে কিভাবে রিফাইন করব সেটা সম্পর্কে আমি সামান্য একটু কিছু বলবো। তারপরে আছে ক্যালোরিফিক ভ্যালু। তোমাদের প্রত্যেকের কাছেই কোনো কোনো জায়গায় কখনো কখনো ওই চানাচুর খাও, বিস্কিট খাও, তারপরে অন্য যে কোনো খাবার খাও না কেন, প্রত্যেকটা খাবারের প্যাকেটের গায়ে দেখবা লেখা আছে তার ক্যালোরিফিক ভ্যালু। মানেটা কি? মানে হলো ওই খাবারের 1 গ্রাম অথবা 100 গ্রাম যদি কনজিউম করা হয়, তাহলে তুমি সেখান থেকে কতটুকু এনার্জি পাবা। তাহলে ফুয়েলের জন্য ঠিক একই রকম, যে 100 গ্রাম ফুয়েল অথবা 1 কেজি ফুয়েলকে বার্ন করলে কতটুকু এনার্জি পাওয়া যাবে, তাহলে সেটা হলো ওই ফুয়েলের ক্যালোরিফিক ভ্যালু। আচ্ছা, এরপরে আসে অক্টেন নাম্বার। তোমরা শিখে আসছো অক্টেন নাম্বার কি, কোনো একটা ফুয়েলের মধ্যে কত পার্সেন্ট আইসো অক্টেন থাকে, তাহলে সেটাকে বলা হয় অক্টেন নাম্বার। আর অ্যান্টি নকিং এজেন্ট অথবা অ্যান্টি নকিং এজেন্ট, এটা হলো যে যে নরমালি এগুলো ফুয়েল গুলো নকিং সৃষ্টি করে। তাহলে এখন আমরা যদি কোনোভাবে ওই নকিং মানে হলো যে ধাক্কা, ধাক্কা মানে আসলে এটা আমরা পরবর্তীতে একটু ভালোভাবে বুঝাবো, যে এখানে আছে আমার যে সেগুলো, যে আসলে নকিংটা মানে যে একটা ফুয়েল একটা ইঞ্জিনে যখন ইউজ করা হয়, সেই ইঞ্জিনে এটাকে কি করে কম্প্রেস করে, তাই না? কম্প্রেস করে তখন সেটা বার্ন করে। বার্ন করলে এখন যেই জ্বালানি এবং যেই ইঞ্জিন, এই দুইটার কম্বিনেশন, আসলে এই নকিংটা কিন্তু শুধুমাত্র জ্বালানির উপরে ডিপেন্ড করে না। এই ফুয়েলের যে ইঞ্জিন আমরা ব্যবহার করব সেই ইঞ্জিনের উপর একটা কিন্তু ব্যাপার আছে। যেমন একটা হলো ডিজেল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিনে যদি আমরা এই অকটেন ব্যবহার করি তাহলে কিন্তু এটা কাজে লাগবে না। তাহলে ডিজেল ইঞ্জিনের কম্প্রেশন ক্ষমতা এবং অকটেন ইঞ্জিনের কম্প্রেশন ক্ষমতা একরকম না। তাহলে এই ভিন্ন ভিন্ন জিনিসের জন্য, ইঞ্জিনের জন্য ভিন্ন ধরনের ফুয়েল ব্যবহার করতে হয়, কারণ এই যে প্রত্যেকটা ইঞ্জিনের কম্প্রেস করার ক্ষমতা কিন্তু আলাদা।
যে কারণে এই অক্টেন নাম্বার আসলে এটা আমরা ফুয়েল অনুযায়ী বলি, কিন্তু দ্যাট অলসো এ ম্যাটার অফ ইঞ্জিন, যে কি ধরনের ইঞ্জিন। তাহলে অ্যান্টি নকিং এজেন্টটা কি জিনিস, যে একটা ফুয়েলের মধ্যে কিছু এজেন্ট বা কিছু কেমিক্যালস যদি অ্যাড করে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কি হয়, ওই যে তার নকিং যে ক্যাপাসিটি, মানে অক্টেন নাম্বার যেটা বলছি আমরা, যে তাহলে নকিং ক্যাপাসিটি, তাহলে অথবা অক্টেন নাম্বার নকিং ক্যাপাসিটিটা রিডিউস করে, সোজা কথায় যদি বলি নকিং ক্যাপাসিটিটাকে যদি কমিয়ে দেয়, তাহলে সেটাকে বলা হয় অ্যান্টি নকিং এজেন্ট। তাহলে এরকম করে আমরা অনেকগুলো কেমিক্যালস এর নাম বলবো। তাহলে এখন আমরা দেখি যে আসলে ফুয়েলটা কি। অলরেডি যেটা বলেছি, ফুয়েল ইজ এ ম্যাটেরিয়াল that can be made to react with other substances so that it releases energy। মানে কিছু একটা সাবস্টেন্স, সেটা হতে পারে তেল, কাঠ বা অন্য কিছু, মিথেন, ইথেন, প্রোপেন, যা কিছুই হোক না কেন, যে এটা অন্য কোনো কিছুর সাথে বিক্রিয়া করে, মানে রিয়াকশন করে কিছু পরিমাণ এনার্জি রিলিজ করে, অর টু বি ইউজড ফর দ্য ওয়ার্ক, কিছু থার্মাল এনার্জি, যে এনার্জি রিলিজ করে অ্যাজ থার্মাল এনার্জি, অথবা ওই এনার্জি দিয়ে কোনো কাজ করা যায়। তাহলে আমরা বলেছি যে কোনো কিছুর সাথে বিক্রিয়া করে with other substances can made to react with other substances so that it releases energy as thermal energy or to be used for work। মানে তাহলে এই যে যে এনার্জি, মানে একটা সাবস্টেন্স, সেটা হতে পারে কেমিক্যাল অথবা উড, কোল, মিথেন, প্রোপেন, এর যে কোনো একটা, এগুলো কি করে, বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে পারে, অথবা এটা ইটসেলফ ডিকম্পোজ করে, অথবা মানে ইনসাফিসিয়েন্ট অক্সিজেনও বার্ন করতে পারে। তাহলে এই বার্ন করা হলে সেক্ষেত্রে কিছু পরিমাণ এনার্জি তৈরি হয়, যেটা হতে পারে তাপ শক্তি হিসেবে পেতে পারি। তাপ শক্তি হিসেবে পেলে কি হবে, সেটা দিয়ে আমরা রান্না করতে পারবো বা এই ধরনের কোনো কাজ করতে পারবো। আর যদি সেটা দিয়ে কোনো কাজ করা যায়, যেমন কোনো ইঞ্জিনের চাকা ঘোরানো যায়, না, প্রথমে আমরা কি করছি, ওই ফুয়েলটাকে বার্ন করছি, বার্ন করে কিছু এনার্জি তৈরি করছি, যেই এনার্জি দিয়ে আমরা ফুয়েলের চাকাটাকে বা হুইলটাকে রোটেট করতে পারছি, সো দ্যাট গাড়ি চলছে বা যে কোনো যন্ত্রপাতি চলছে। তাহলে এইভাবে, তাহলে এইগুলোকে আমরা বলবো ফুয়েল। তাহলে ফুয়েল গুলোর এক্সাম্পল অনেকটাই বললাম, যে উড, কোল, মিথেন, প্রোপেন, আরো আছে অনেকগুলো। তাহলে আসলে প্রাথমিকভাবে একটা ধারণা ছিল, the concept was originally applied solely to those materials capable of releasing chemical energy। একটা সময় মানুষ মনে করতো যে শুধুমাত্র কেমিক্যাল এনার্জি প্রোভাইড করতে পারে যেসব কম্পাউন্ড বা কম্পোনেন্ট, সেইগুলোকেই ফুয়েল হিসেবে বলা হতো। বাট অ্যাকচুয়ালি শুধু এইটা না, মনে করো যে এগুলো এই আর্টিফিশিয়াল, অথবা এখন যে আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করছে, তাই না, এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে এখানে কিন্তু ওই কেমিক্যাল গুলো, ওই কেমিক্যাল এনার্জি দেয় না, নিউক্লিয়ার অ্যাটম গুলো ভেঙে ভেঙে ওখান থেকে এনার্জি দিচ্ছে। তাহলে সেক্ষেত্রে ওই কেমিক্যাল এনার্জি আমরা সেভাবে পাচ্ছি না। তাহলে বাট অলসো বিন অ্যাপ্লাইড টু দ্য আদার সোর্সেস অফ হিট such as nuclear energy via nuclear fission and nuclear fusion। নিউক্লিয়ার ফিশন এই দুইটা টার্মের সম্পর্কে আমি তো বলবো না এখন আর, তোমরা যদি জানো তো ভালো, না জানলেও সমস্যা নেই, পরবর্তীতে জেনে নিবা। The heat energy released by reactions of fuels can be converted into mechanical energy via a heat engine। যেটা আমরা, তোমাদের কি কার্নোট সাইকেল পড়াইছি কি? কার্নোট সাইকেল তোমাদের নাই, তাই না? এটা ফিজিক্সে পড়াইছি, তাহলে তোমাদের লাস্ট সেমিস্টারে মনে হয় সাবিয়া ম্যাডাম পড়াইছে। আচ্ছা, তাহলে সেই হিট ইঞ্জিন, কার্নোট ইঞ্জিন যা যা পড়ছো, সেখানে এফিসিয়েন্সি কেমন কি আছে না আছে, এনিওয়ে। তাহলে এখন আমরা যেটা বলবো যে ফুয়েলের টাইপস কত, যেটা অলরেডি একটু মেনশন করেছি, যে ডিপেন্ডিং অন দেয়ার স্টেট, ফিজিক্যাল স্টেট, যে আসলে একটা ফুয়েল রুম টেম্পারেচারে কি সলিড না লিকুইড না গ্যাস, এর উপরে ভিত্তি করে আমরা তিন ধরনের ক্লাসিফাই করতে পারি: সলিড ফুয়েল, লিকুইড ফুয়েল, গ্যাসিয়াস ফুয়েল। সলিড ফুয়েলের মধ্যে অনেকগুলো আছে, উড, কোল, পিট, ডাং, গরুর বিষয়ের গোবর, তাই না? এই যে উড, কোল, পিট, ডাং এটসেট্রা। আবার আর একটা আছে দেখো, কোক, তোমরা তো কোকা কোলারে বলো কোক, তাই না?
তাহলে কোকা কোলা যেটা সেটা কোক, কিন্তু আসলে কোকা কোলা কিন্তু ওই কোক না। আমরা যে কোক এইখানে পড়ছি এই কোক হলো এক ধরনের কম্পাউন্ড, বা এইটা কিছুটা কার্বন টাইপের। এই যে দেখো, এই হলো আমাদের কোক। এটা আবার কেউ খাইতে চেষ্টা করো না, হ্যাঁ, এটা কিন্তু ড্রিঙ্কস না। তাহলে এটা হলো হার্ড। কোক ইজ এ গ্রে হার্ড এন্ড পোরাস ফুয়েল, মানে এটা ছিদ্রযুক্ত, এটা ছিদ্রযুক্ত উইথ এ হাই কার্বন কন্টেন্ট, প্রচুর পরিমাণে কার্বন আছে, and few impurities made by heating coal or oil in the absence of air, a destructive distillation process। মানে এইটা, এটাকে বার্ন করে আমরা প্রচুর পরিমাণে এনার্জি পেতে পারি আর কি। তাহলে এইটা হলো কোক, যেটা আমরা কোকা কোলা নয়, যেটা আমরা বলি কোক। তাহলে এইটাকে বার্ন করে প্রচুর এনার্জি পাওয়া সম্ভব। তাহলে এই ধরনের এটা এক ধরনের হার্ড, এই যে গ্রে বা ধূসর কালার, এন্ড পোরাস ফুয়েল, এটা হলো ছিদ্রযুক্ত এটাকে। তাহলে এটা তৈরি হয় কোথায়? উইথ এ হাই কার্বন কন্টেন্ট এন্ড ফিউ ইম্পিউরিটিস মেড বাই হিটিং কোল অর অয়েল। এটাকে কয়লা, আমরা যে বাসা বাড়িতে কয়লা ই করে, মনে করো যারা কাঠে রান্না করে, তো তারা কয়লা তৈরি করতে ই করে, তাহলে কয়লা। আবার এই যে আর একটা কোল আছে, যেটা আসলে এইটা পাওয়া যায় মাইনের মধ্যে, মাইনে। এবং এইটা কিন্তু মানে আমাদের বাসায় যে কয়লা বা গাছ পোড়ালে যে কয়লা হয় ঠিক ওইরকম না। এইটা হলো কোনো জীবাশ্ম জ্বালানি, যেটা হতে পারে বিভিন্ন উদ্ভিদ বা প্রাণী অথবা যে কোনো ধরনের যে সাবস্ট্যান্স, সেটা বছরের পর বছর না, বছর পর বছর না বলি, মিলিয়নস অফ ইয়ার্স, লক্ষ লক্ষ বছর পরে যদি মাটি চাপা পড়ে থাকে কোনো জায়গায়, তাহলে প্রচন্ড চাপে ওই যে গাছগুলো অথবা ম্যাটেরিয়াল গুলো, এগুলো মাটির নিচে চাপা পড়ে 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 সেটা এরকম। Coal is a combustible black or brownish black sedimentary rock formed as rock strata called coal seams. Coal is mostly carbon with variable amounts of other elements, chiefly hydrogen, sulfur, oxygen, and nitrogen. Coal is formed when dead plant matter decays into peat. মানে এই যে মৃত গাছপালা এগুলো কি হয়, ওই যে বছর is converted into coal by heat and pressure of deep burial over millions of years। মানে লক্ষ লক্ষ বছর ধরে গাছ বা এরকম বিভিন্ন মৃত যে গাছপালা জীবজন্তু এগুলো পরে জমা হয়ে হয়ে প্রচন্ড চাপে এই কোল গুলো তৈরি হয়। এটা হলো মাইনের মধ্যে পাওয়া যায় আর কি। আচ্ছা, তাহলে আরো একটু যে ক্লাসিফিকেশনটা দেখছিলাম, যে এখন সলিড ফুয়েলের কথা বললাম কয়টা, কোক, চারকোল বা যাই হোক। তারপরে লিকুইড ফুয়েলস, আমরা বেশিরভাগই ফুয়েল বললে লিকুইড ফুয়েলটাই বেশি বুঝি। যেমন আমাদের বিভিন্ন ধরনের আছে কি, এই যে ডিজেল, পেট্রোলিয়াম, এইগুলো। তাহলে এই যে পেট্রোলিয়াম, ডিজেল, গ্যাসোলিন, কেরোসিন, তারপরে এইগুলো তোমরা কেউ কেউ হয়তো বা কেরোসিন চিনো না। আমরা কেরোসিন দিয়ে হারিকেন জ্বালিয়ে বই পড়তাম যখন আমাদের বাড়িতে কোনো ইলেকট্রিসিটি ছিল না। তো এখন আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি পেয়েছেন মাত্র 2013 সালে। তো তখনই আমার ইউনিভার্সিটিও পাশ করা শেষ, ঠিক আছে। তো 2013 সালে আমি তখন কোরিয়াতে, তো ততদিনে আমরা বাড়িতে ইলেকট্রিসিটি পাই। তো তার আগে যতদিন পর্যন্ত পড়ালেখা করছি, স্কুল পাস করছি, কলেজ পাস করছি, তারপরে ঢাকা ইউনিভার্সিটি এলাম, ঢাকা ইউনিভার্সিটি এসে ইলেকট্রিসিটি ইউজ করি। তার আগে আমি হারিকেন দিয়ে পড়ালেখা করছি। যাই হোক, তাহলে সেখানে আমরা কেরোসিন ব্যবহার করছি। তাহলে কেরোসিন দিয়ে মানুষ রান্নাও করে, আবার বাতিও জ্বালায়, এরকম করে। তাহলে লিকুইড ফুয়েলস, আমরা ফুয়েল বললে মেইনলি লিকুইড ফুয়েলটাই বুঝি। তারপরে আছে গ্যাসিয়াস ফুয়েলস। গ্যাসিয়াস ফুয়েলস বিভিন্ন ধরনের আছে, এই যে ন্যাচারাল গ্যাস, তারপরে হাইড্রোজেন, প্রোপেন, মিথেন, তারপরে কোল গ্যাস, ওয়াটার গ্যাস, ব্লাস্ট ফার্নেস, বিভিন্ন কিছু আছে। যাই হোক, এখন আবার যদি আমরা এটা কিভাবে তৈরি হয় তার উপরে বেস করে যদি আমরা ক্লাসিফাই করি ফুয়েল গুলোকে, তাহলে আবার দুইটা ভাগে ভাগ করতে পারি, প্রাইমারি আর সেকেন্ডারি। প্রাইমারি হলো যেটা ন্যাচারালি যেটা তৈরি হয়, অথবা যেটা ন্যাচারালি এনভায়রনমেন্টে পাওয়া যায়, সেগুলোকে বলা হয় ন্যাচারাল বা প্রাইমারি। আর যেগুলো ম্যান মেড,
মানুষ একটা থেকে মনে করো এই ন্যাচারাল যেগুলো আছে এই সোর্স থেকেই তৈরি করে এইগুলা বানায়। তাহলে সেক্ষেত্রে অথবা অন্য কোনো মাধ্যমে মানুষ তৈরি করে, যেমন এই হাইড্রোজেনটা তৈরি করে বেশিরভাগ ক্ষেত্রে ওয়াটারকে হাইড্রোলাইসিস করে, তাহলে সরি ওয়াটারকে ডিকম্পোজিশন করে। ওয়াটারকে যদি ভাঙা হয় তাহলে সেক্ষেত্রে হাইড্রোজেন আর অক্সিজেন পাওয়া যায়। তাহলে সেক্ষেত্রে ওয়াটার থেকে ডিকম্পোজ করে আমরা হাইড্রোজেন গ্যাস পেতে পারি। তাহলে শুধু এই ন্যাচারাল না, এই যে তাহলে ন্যাচারাল হলো যেটা অটোমেটিক্যালি ন্যাচারালে পাওয়া যাচ্ছে বা ন্যাচারে পাওয়া যাচ্ছে, আর সেকেন্ডারি হলো যেটা ম্যান মেড, মানুষ তৈরি করে, তাহলে সেইগুলো ম্যান মেড। আর তাহলে এই যে ক্লাসিফাই করা আছে তো সেটা তোমরা দেখলা এবং সবগুলোই বললাম কোনটা বিভিন্ন, যেটা সেটা আবার গ্যাসিয়াস স্টেট কোনটা লিকুইড কোনটা সলিড সেগুলো আমরা ক্লাসিফাই করে দিয়েছি। তারপরে আমরা যাই কোকের সম্পর্কে বললাম, চারকোলে বললাম, এখন আমরা যাব অয়েল রিফাইনারি। অয়েল রিফাইনারিটা কি? আমরা বললাম ন্যাচারালি কোনো একটা সোর্স থেকে যখন কোনো একটা ফুয়েল পাওয়া যায় যেটা আসলে মিক্সার হিসেবে থাকে। মিক্সার বলতে আসলে অনেকগুলো কম্পাউন্ডের কম্বিনেশন। তাহলে যদি অনেকগুলো কম্পাউন্ড একসাথে থাকে তাহলে আমার একটা স্পেসিফিক ইনস্ট্রুমেন্ট রান করার জন্য আমাদের একটা নির্দিষ্ট ধরনের ক্যাটাগরি অথবা নির্দিষ্ট ধরনের ফুয়েল দরকার। তাহলে সেটা যদি আমরা কি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, ওই অয়েলটাকে পিউরিফাই করতে হবে। পিউরিফাই করা মানে যে এর যতগুলো উপাদান আছে প্রত্যেকটা উপাদানকে আলাদা আলাদা ভাবে সেপারেট করা। তাহলে এই যে সেপারেশন প্রসেস, এই সেপারেশন প্রসেসটাই হলো রিফাইন করা। তাহলে এটা নরমালি কোনো একটা ইন্ডাস্ট্রিতে করা হয়, কারণ ওই মাইন থেকে কালেক্ট করা হচ্ছে মিক্সার, তাহলে ওই মিক্সারটাকে সেপারেট করার প্রসেসটাই হলো রিফাইন করা। তাহলে এটা কিভাবে করা যাবে? একটা হলো ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, মানে তোমরা এই টার্মটা হয়তো নিশ্চয়ই শিখে আসছো যে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। আমার যদি সময় থাকতো হয়তো আমি ফ্র্যাকশনাল ডিস্টিলেশন তোমাদেরকে একটা ক্লাস নিয়ে বুঝাতে পারতাম, কিন্তু সেই সময় আমার নেই, যে কারণে আমি তোমাদেরকে শুধুমাত্র বলবো যে কোনো একটা কম্পাউন্ড যদি হিট করা হয় তাহলে মনে করো এটার মধ্যে অনেকগুলো জিনিস আছে, যেটা যত ধরনের পানি আছে, তারপরে আমি কিছু যদি সল্ট দেই অথবা আরো অন্যান্য উপাদান মনে করো চিনি, লবণ, তারপরে পানি, আর যদি কখনো কখনো ফলের রস টস কিছু একটা দিলাম, তাহলে এখানে প্রত্যেকটা আলাদা আলাদা উপাদান। তাহলে আলাদা উপাদান একসাথে মিক্স করে আমি একটা মিক্সচার তৈরি করলাম। মিক্সচার তৈরি করার পরে আমি যদি এটাকে পুরোটাকে হিট করি তাহলে আলাদা আলাদা কম্পাউন্ড প্রত্যেকটার কি আলাদা আলাদা বয়লিং পয়েন্ট থাকবে না? বয়লিং মানে হলো যে টেম্পারেচারে বাষ্প হয়, তাই তো? তাহলে প্রত্যেকটা কম্পাউন্ডের, যেমন পানি 100 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পীভূত হয়, তাহলে আমি যদি এই মিক্সারের টেম্পারেচারটা 100 ডিগ্রি সেলসিয়াসে রাইজ করি তাহলে ওয়াটারের যে মলিকুল গুলো আছে সেগুলো পুরোটা বাষ্প হয়ে আস্তে আস্তে উড়ে যাবে। আবার এরপরে আরো কি কি এর ভিতরে আরো কিছু যে কম্পোনেন্ট আমি দিয়েছিলাম, যেই কম্পোনেন্টের বয়েলিং পয়েন্ট যত সেই টেম্পারেচারে ওটা বয়েল করবে, তার আগে পর্যন্ত কিন্তু বয়েল করবে না। তাহলে যতক্ষণ পর্যন্ত এই যে পানি এর ভিতরে আছে, এই মিক্সারের মধ্যে পানিটা আছে, সেই পানিটা ততক্ষণ পর্যন্ত বয়েল করতে থাকবে। তার মানে টেম্পারেচারটা যদি 100 ডিগ্রি সেলসিয়াসে ফিক্স রাখা হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র পানিটাই আমরা পাবো, পানিটা বাষ্প হয়ে উড়ে যাবে এবং সেই পানিটাকে তুমি কোনোভাবে যে কালেক্ট করে সেটাকে এই করো, মানে ঠান্ডা করো, তাহলে তুমি লিকুইড ওয়াটার পেয়ে যাবা, পিওর ওয়াটার। তাহলে এইটা হলো ওয়াটারকে ডিস্টিল করার, বা তার মানে কি এখন এই যে মিক্সারের মধ্যে আমার যতগুলো কম্পোনেন্ট ছিল প্রত্যেকটা কম্পোনেন্টকে তাদের বয়লিং পয়েন্ট অনুযায়ী এটাকে হিট করে আমরা সেপারেট করতে পারি। তাহলে এটাকে বলা হয় পার্ট বাই পার্ট সেপারেশন অর ফ্র্যাকশন বাই ফ্র্যাকশন, ফ্র্যাকশন মানে পার্ট, তাই না? ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। তাহলে এই যে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, এইভাবে কিন্তু আমাদের যে ক্রুড অয়েল আছে এই ক্রুড অয়েল খনিজ থেকে যেটা পাওয়া যায় সেই ক্রুড অয়েলকে আমরা সেপারেট করতে পারি। ওকে, তাহলে এখানে আমি একটু দেখি বলি যে an oil refinery or petroleum refinery is an industrial process plant where crude oil is transformed and refined into useful products such as petroleum naphtha, gasoline, diesel fuel, asphalt base, heating oil,
কেরোসিন, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, জেট ফুয়েল এন্ড ফুয়েল অয়েলস। তাহলে এই ক্রুড অয়েলের ভিতরে কিন্তু এত ধরনের জিনিস থাকে। তাহলে এই যে বিভিন্ন কেমিক্যালস যেগুলো বললাম, এগুলোর প্রত্যেকটার বয়লিং পয়েন্ট আলাদা আলাদা হওয়ার কারণে এদেরকে আমরা যদি একটা কন্টেইনারে নিয়ে ক্রুড অয়েলকে হিট করতে থাকি, তাহলে হিট করলে সেই ক্রুড অয়েল গুলো এর ভিন্ন ভিন্ন টেম্পারেচারে বয়েল করবে। এবং এখন আমি দেখাই যেটা, এই যে একটা মনে করো এই হলো আমার ক্রুড অয়েলের মিক্সার, এটাকে নিয়ে আমি হিট করলাম, তাই না? এই যে একটা কন্টেইনারে আমি এটা ক্রুড অয়েল নিয়ে ক্রুড অয়েলটাকে হিট করে তারপরে এইখান থেকে বাষ্পটা, এই বাষ্পটা আমি এর ভিতরে একটা, এটা হলো ফ্র্যাকশনেটিং কলাম, ফ্র্যাকশনেটিং কলাম। তাহলে এটার বিভিন্ন জায়গায় বিভিন্ন টেম্পারেচার আছে। তাহলে এই যে দেখো একদম উপরে হলো সবচেয়ে কম টেম্পারেচার 20°C। তাহলে 20°C মানে এই টেম্পারেচার হলেই ওই কম্পাউন্ডটা কি হবে, মানে 20°C এটা মানে লিকুইড হয়ে যাবে আর কি। যদি 20°C এর নিচে রাখা হয় তাহলে সেক্ষেত্রে এটা লিকুইড হয়ে যাবে। তারপরে এই জায়গা টেম্পারেচার, এইটা এই টেম্পারেচারের নিচে গেলে পেট্রোলটা লিকুইড হয়ে বের হয়ে যাবে। তারপরে এই যে কেরোসিন, কেরোসিন ঠিক একই, এখানে আছে কত, এই কেরোসিনেরটা হলো 200°C। তাহলে 20°C এ বিউটেন, 150 তে পেট্রোল, 200 এ কেরোসিন, 300 এ ডিজেল, 370 ফুয়েল অয়েল। এরপরে আরো যেগুলো থাকবে মিক্সার, সেগুলো হলো লুব্রিকেটিং অয়েল, প্যারাফিন ওয়াক্স, অ্যাসফাল্ট, এই হিসেবে আমরা পাবো। তাহলে এর পার্ট বাই পার্ট আমরা সেপারেট করছি। দেখো এখানে ক্রুড অয়েল ইজ সেপারেটেড ইনটু ফ্র্যাকশনস বাই ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। আমি যেটা বলেছি যে এর বয়েলিং পয়েন্ট অনুযায়ী যদি টেম্পারেচার রাইজ করা হয় তাহলে সেক্ষেত্রে এটা বয়েল করবে, আর এখানে আমরা বয়েল করে সেই মিক্সচারটাকে এর ভিতরে দিচ্ছি এবং এটাকে আসলে ঠান্ডা করছি। ভিন্ন ভিন্ন টেম্পারেচারে এটা ঠান্ডা করে আমরা এটা লিকুইডটা বের করে নিচ্ছি। দ্য ফ্র্যাকশনস এট দ্য টপ অফ দ্য ফ্র্যাকশনেটিং কলাম হ্যাভ লোয়ার বয়েলিং পয়েন্টস দেন দ্য ফ্র্যাকশন এট দ্য বটম। তাহলে এই যে পার্টটা আছে এইটার বয়েলিং পয়েন্টটা কিন্তু সবচেয়ে কম আর এইদিকে সবচেয়ে বেশি। আচ্ছা, the heavy bottom fractions are often cracked into lighter, more useful products. All of the fractions are processed further in the refining units. তাহলে এই যে রিফাইনিং ইউনিটের মধ্যে আমরা সবগুলো কম্পোনেন্ট আলাদা আলাদা ভাবে সেপারেট করতে পারি। ওকে, তাহলে এই হলো এই ক্রুড অয়েলের মধ্যে যত রকমের কম্পোনেন্ট থাকবে অধিকাংশ কম্পোনেন্টকে তাদের বয়লিং পয়েন্ট অনুযায়ী আমরা সেপারেট করতে পারি। এটাকে বলা হয় ফ্র্যাকশনাল ডিস্টিলেশন অর পার্ট বাই পার্ট সেপারেশন। ওকে, এবারে আমরা দেখি ক্যালোরিফিক ভ্যালু। ক্যালোরিফিক ভ্যালু আমি বলেছি যে কোনো একটা খাদ্য উপাদান হোক অথবা কোনো একটা ফুয়েল হোক, এই যে আমার কাছে একটা বিস্কিট আছে, লেক্সাস বিস্কিট, হ্যাঁ, এখানে আছে 5টা বিস্কিট আছে এর ভিতরে এবং এর গায়ে লেখা আছে, পড়তে খুব কষ্ট হয়েছে, আমি এটাকে মানে পড়তে পারছিলাম না, তখন এটা কি করলাম, মোবাইলে ছবি তুললাম, মোবাইলে ছবি তুললে জুম করে তারপরে এত ছোট করে লেখা যেটা আসলে পড়া সম্ভব না। তো তার জন্য আমি এটা মোবাইলে ছবি তুলে তারপরে জুম করে দেখলাম যে এটার 100 গ্রাম থেকে 55 কিলো ক্যালোরি এনার্জি পাওয়া যাবে 100 গ্রাম থেকে, এটা বলা আছে। তার মানেটা কি? মানে হলো যে এই যে বিস্কিট আছে এই বিস্কিটের 1 গ্রাম অথবা 100 গ্রাম অথবা 1 কেজি একটা নির্দিষ্ট ইউনিট ম্যাস বলে দিতে হবে, যে এই নির্দিষ্ট পরিমাণ বা ইউনিট ম্যাসের জন্য সেটাকে বার্ন করা হলে অথবা সেখান থেকে কতটুকু এনার্জি পাওয়া যায়, দ্যাট ইজ দ্য ক্যালোরিফিক ভ্যালু অফ দ্যাট সাবস্টেন্স। সেটা হতে পারে খাবার অথবা এনি ফুয়েল। তাহলে দ্য হিট ভ্যালু অফ এ ফুয়েল ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট রিলিজড ডিউরিং ইটস কম্বাসশন। তাহলে যখন একটা ফুয়েলকে বার্ন করা হবে তখন কত পরিমাণ এনার্জি পাওয়া যাবে। Also referred to as energy or calorific value, heat value is a measure of a fuel's energy density and it's expressed in energy joules per specified amount. তাহলে সেটা 1 কেজি হতে পারে, 100 গ্রাম হতে পারে, 1 গ্রাম হতে পারে, কোনো ম্যাটার না, যে এক্সাম্পল কিলোগ্রাম। তাহলে 1 কিলোগ্রামকে বার্ন করলে, যেমন এখানে দেখো অনেকগুলো ফুয়েলের হিট ভ্যালু অথবা ক্যালোরিফিক ভ্যালু বলে দেওয়া আছে। এখান থেকে সবচেয়ে বেশি দেখো হাইড্রোজেন, 1 কেজি হাইড্রোজেনকে যদি বার্ন করা যায়
তাহলে 120 থেকে 142 মেগা জুল পার কেজি এনার্জি পাওয়া যাবে। তাহলে এর পরে দেখো যত ফুয়েল আছে কোন ফুয়েলে কিন্তু ধারে কাছে নাই, তবে এই যে ই আছে আরেকটা আছে, এই যে এইগুলো এগুলো কিন্তু আরেকটু বেশি, এগুলো হলো মানে রেডিও অ্যাক্টিভ। এটা হলো ন্যাচারাল ইউরেনিয়াম নরমাল রিঅ্যাক্টর, যেটা 1 কেজি কে বার্ন করলে পাওয়া যাবে হলো 500 গিগা জুল না। এখানে পাইছিলাম মেগা আর এখানে পাইছি গিগা। মেগা মানে হলো 10⁶, আর এখানে গিগা মানে হলো 10⁻, মেবি 12। আচ্ছা, তাহলে এতটা এনার্জি এখানে পাচ্ছি। আর তাহলে এই যে এইগুলো বাদ দিয়ে নরমাল আমরা ন্যাচারালি যেগুলো পাই, অথবা আমরা এইগুলো ফুয়েল হিসেবে যেগুলো আসলে ব্যবহার করছি গাড়ির জন্য, তাহলে কোনো যদি কার ইঞ্জিনে আমরা হাইড্রোজেনকে ফুয়েল হিসেবে ব্যবহার করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের কয়টা সুবিধা আছে দেখো। কার্বন ডাই অক্সাইড তৈরি হবে না, সোজা আমাদের বায়ুতে কার্বন ডাই অক্সাইড একটু আসবে না, কারণ হাইড্রোজেনকে বার্ন করলে তুমি পাবা শুধু ওয়াটার ভ্যাপার। তাহলে সেক্ষেত্রে আমাদের এনভায়রনমেন্ট কার্বন ফ্রি হবে হাইড্রোজেন ফুয়েলটা যদি ব্যবহার করা যায়। তারপরে আরো কি পাবা, আরো হলো যে এই যে দেখো মিথেন ন্যাচারাল গ্যাস যেটা, অথবা আমরা অকটেনের কথা, এখানে অকটেন আছে নাকি, ন্যাচারাল গ্যাস, ক্রুড অয়েল থেকে পাওয়া যায় 42 থেকে 47 মেগা জুল পার কেজি। তারপর ডিজেল 42 46। তাহলে এই তারপরে তার মানে এই মিথেনটাকে আমরা যেটা রান্নার জন্য ব্যবহার করে থাকি সেটা হলো 50 থেকে 55 মেগা জুল পার কেজি। তার মানে এই যে রান্না করার জন্য যে গ্যাসগুলো, হাইড্রোজেনকে যদি রান্নার জন্য ব্যবহার করা যায়, তাহলে আমরা এর থেকে মানে 1/3 মোটামুটি, যে 1/3 ফুয়েল বার্ন করেও কিন্তু আমরা একই পরিমাণ এনার্জি পেতে পারবো। তার মানে যেখানে 3 কেজি মিথেন লাগবে, সেখানে আমাদের 1 কেজি হাইড্রোজেন হলেই কাজ শেষ। তার মানে আমাদের, তবে একটা জিনিস হলো যে এই মিথেন প্রোডাকশন কস্ট আর হাইড্রোজেন প্রোডাকশন কস্টটা রিলেটিভলি অনেক ডিফারেন্ট। এই হাইড্রোজেন প্রোডাকশন কস্টটা অনেকটা এক্সপেন্সিভ, যে কারণে আমরা এখন পর্যন্ত 100% বা 100% না, বাংলাদেশে হাইড্রোজেন ফুয়েলের কোনো গাড়ি আছে আমার জানা নাই, বাট অন্যান্য ন্যাচারাল গ্যাস, পেট্রোল, ডিজেল এগুলো দিয়ে প্রচুর গাড়ি চলছে। তাহলে সেগুলো, তাহলে এই হাইড্রোজেন গ্যাস দিয়ে যদি চালানো যায়, দ্যাট ক্যান বি ভেরি গুড ফর এনভায়রনমেন্ট। তাহলে আসল কথা হলো যে ক্যালোরিফিক ভ্যালু, যে কোন উপাদান থেকে কত বেশি পরিমাণে এনার্জি পাওয়া যায়, মানে তার নির্দিষ্ট ভরের, যেমন এখানে সবগুলোই কিন্তু পার কেজিতে দেওয়া হয়েছে। তাহলে 1 কেজি ফুয়েলকে বার্ন করে কত পরিমাণ এনার্জি পাওয়া যায়, দ্যাট ইজ দ্য ক্যালোরিফিক ভ্যালু অফ দ্যাট ফুয়েল। ওকে, তাহলে ক্যালোরিফিক ভ্যালু হলো। এরপরে আমরা যাই অক্টেন নাম্বার সম্পর্কে তোমরা জানো যে কোনো সিম্পলি তোমরা যেটা পড়ে আসছো, কোনো একটা ফুয়েলের মধ্যে যে পরিমাণ আইসো অক্টেন, মানে পার্সেন্টেজ অফ অক্টেন, আইসো অক্টেন যেটা থাকে কোনো একটা ফুয়েলের মধ্যে, সেটা হলো তার অক্টেন নাম্বার। তাহলে অক্টেন নাম্বারের বিপরীত শব্দটা হলো নকিং। মানে অক্টেন, আসলে অক্টেন যদি আইসো অক্টেন কোনো একটা ফুয়েলের মধ্যে থাকে, তাহলে সেই ফুয়েলটার অক্টেন নাম্বার ধরা হয় 100 আর নকিং ধরা হয় 0। তাহলে এর বিপরীত একটা কম্পাউন্ড, এই যে এটা আইসো অক্টেন আর এন হেপ্টেন না এন পেন্টেন, এটা আচ্ছা হ্যাজ এই যে এন হেপ্টেন। আচ্ছা, এন হেপ্টেন একটা কম্পাউন্ড, এই হেপ্টেন কম্পাউন্ড যেটা এই যে দেখো, এটা হলো এন হেপ্টেন আর এ হলো আইসো অক্টেন। তাহলে এই আইসো অক্টেন কোনো একটা ফুয়েলের মধ্যে যদি থাকে, তাহলে তার কম্পোজিশন বা তার পার্সেন্টেজ যত থাকবে সেটাকে বলা হবে অক্টেন নাম্বার। আর যদি এনহেপ্টেন বেশি থাকে, তাহলে এনহেপ্টেনের পরিমাণটা যত থাকবে তার নকিং নাম্বার হলো তত। আচ্ছা, তাহলে আসলে এই অক্টেন নাম্বারটা কি সেটা আমি একটু তোমাদেরকে বলি। দেখো, an octane rating or octane number is a standard measure of a fuel's ability to survive compression। মানে
কোনো একটা ফুয়েল জিনিসের মধ্যে যখন মানে ইঞ্জিনে দেওয়া হবে, এটাকে কম্প্রেস করা হবে, মানে কম্প্রেস করে খুব হাই প্রেসারে কম্প্রেস করা হবে, তাহলে এটা কত প্রেসার পর্যন্ত এটা সার্ভাইভ করতে পারে আনটিল ইট ইগনাইটস, মানে এটা বার্ন করার আগ পর্যন্ত কত টেম্পারেচার বা কত প্রেসার এটা সার্ভাইভ করতে পারে। তাহলে সেইটাই আসলে ওই ফুয়েল এর অকটেন ক্যাপাসিটি বা অকটেন নাম্বার। তাহলে octane rating or octane number is a standard measure of a fuel's ability to survive compression in an internal combustion engine without igniting, মানে বার্ন করার আগ পর্যন্ত ও কত চাপ এবং কত তাপ পর্যন্ত মানে সার্ভাইভ করতে পারে বার্ন করার আগে। সো the higher the octane number, the more compression the fuel can survive before igniting, মানে যে ফুয়েলের অকটেন নাম্বার যত বেশি সে কি করতে পারবে, যে তত বেশি সময় পর্যন্ত অথবা বেশি প্রেসার পর্যন্ত সার্ভাইভ করতে পারবে। তাহলে বেশি তাপ এবং বেশি চাপ, তাহলে এটা ইন্টারনাল বার্নের আগে এটা তত বেশি চাপ এবং তাপ পর্যন্ত বার্ন করতে পারবে, সার্ভাইভ করতে পারবে। অকটেন রেটিং ডাজ নট রিলেট ডিরেক্টলি টু দ্য পাওয়ার আউটপুট। আচ্ছা, আমরা এই যে কথাটা আগে যেটা বললাম যে আসলে কোনো একটা ফুয়েলের মধ্যে কত পার্সেন্ট আইসো অকটেন থাকে সেটা হলো অকটেন নাম্বার। আসলে কিন্তু এটা একটা মানে রিলেটিভ ভ্যালু, যে কোনো একটা স্পেসিফিক এক্সাম্পল এরকম হয় না, আমরা তবু একটা স্ট্যান্ডার্ড ধরে নিয়েছি আইসো অকটেন, বাট octane rating does not relate directly to the power output of the energy content of the fuel per unit mass or volume। মানে এই যে আমরা ফুয়েলটার কথা বলছি, এই ফুয়েলটা কিন্তু যে শুধু অকটেন রেটিং বা অকটেন নাম্বার এটার থেকেই কতটুকু পাওয়ার পাওয়া যাবে অথবা পার কিলোগ্রাম কতটুকু পাওয়া যাবে সেটা আমরা বলতে পারি না। In broad terms, fuels with a higher octane rating are used in higher compression gasoline engines। আচ্ছা, তাহলে আমি যে কথা বলেছিলাম একটু আগে যে গ্যাস ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিন এই দুইটার ক্যাপাসিটি কিন্তু একরকম না, মানে কম্প্রেশন। তাহলে গ্যাস ইঞ্জিন আমরা যে এই যে গ্যাসের সিলিন্ডারে যে এগুলো বা গ্যাসের গাড়ি যেগুলো সেখানে যে ফুয়েলটা ব্যবহার করছি আর লিকুইড যেটা ইউজ করছি মানে ডিজেলটা লিকুইড আর এটা হলো গ্যাস। তাহলে এই যে কম্প্রেশন ক্যাপাসিটি, যে এই দুইটা ফুয়েলের কম্প্রেশন ক্যাপাসিটি কিন্তু একরকম না, যে কারণে তাহলে সেক্ষেত্রে এটার অকটেন রেটিং একরকম না। সো in broad terms, fuels with a higher octane rating are used in higher compression gasoline engine। তাহলে যেই গ্যাসোলিন ইঞ্জিনে বেশি কম্প্রেস করা সম্ভব তাহলে সেইগুলোকে আমরা ওই হায়ার কম্প্রেশন গ্যাসোলিন ইঞ্জিনে হায়ার রেটিং বা হায়ার অকটেন বিশিষ্ট কম্পাউন্ড ইউজ করব, which may yield higher power. Such higher power comes from the fuel's higher compression by the engine design and not directly from the gasoline। মানে ইঞ্জিনের ডিজাইনটা কেমন তার উপরে বেস করে আমরা ওই যে ওখান থেকে কত বেশি পাওয়ার বা কত কম পাওয়ার অথবা কত কম্প্রেশন করা যাবে সেটা অনেকটা ডিপেন্ড করে, নট ডিরেক্টলি রিলেটেড টু দ্য গ্যাসোলিন অর দ্য ফুয়েল। আচ্ছা, তারপরে যেটা বলেছি যে আমরা যেটা জানি আসলে নরমালি যেভাবে বলেছি তোমরা সেভাবেই ডেফিনেশনটা দাও, যে কোনো একটা স্যাম্পলে অথবা কোনো একটা ফুয়েলে কত পার্সেন্ট আইসো অকটেন থাকে সেটাকে আমরা বলছি তার অকটেন নাম্বার। তাহলে যদি অকটেন আইসো অকটেন 100% থাকে তাহলে তারপর বলবো অকটেন নাম্বার বলবো 100, আর যদি আইসো অকটেন মানে 0 থাকে অথবা এন হেপ্টেনটা বেশি থাকে তাহলে যত পার্সেন্ট থাকবে সেটার বলবো তার নকিং নাম্বার হলে তত। আচ্ছা, তাহলে এখন আমরা অ্যান্টি নক এজেন্ট বলবো। কি অ্যান্টি নক এজেন্টটা হলো কি, যে এক ধরনের না অনেক ধরনের কেমিক্যালস আছে অথবা সাবস্টেন্স আছে যেগুলো এই ফুয়েলের মধ্যে যদি মিক্সার হিসেবে ব্যবহার করা হয় তাহলে তার নকিং ক্যাপাসিটিটা কমে যায়, মানে অকটেন নাম্বারটা বৃদ্ধি পায়। তাহলে অ্যান্টি নক মানে হলো নকিংটাকে কমিয়ে দেয়। তাহলে
যে ধরনের সাবস্ট্যান্স অথবা যে ধরনের কেমিক্যালস অ্যাড করলে নকিং ক্যাপাসিটিটাকে কমিয়ে দেবে সেটা হলো অ্যান্টি নক এজেন্ট। তাহলে অ্যান্টি নক এজেন্ট বিভিন্ন ধরনের আছে, অনেকগুলো আছে। এই যে দেখো, টেট্রাইথাইল লেড স্টিল ইন ইউজ অ্যাজ এ হাই অকটেন অ্যাডিটিভ। আসলে এটা এখন বেশি ব্যবহার করা হয় না, এবং এটা মানে উন্নত দেশে একদম ব্যবহার করা বন্ধ হয়ে গেছে। আমাদের দেশে এখনো কিছু কিছু ব্যবহার করা হয়, যে টেট্রাইথাইল লেড, মানে এই লেড থাকার কারণে এই ধরনের অ্যাডিটিভটা ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি থেকে অথবা ইপিএ। তো এরা নিষিদ্ধ করে দিয়েছে যে এই লেড কন্টেইনিং কোনো ফুয়েল ব্যবহার করা যাবে না, কারণ এটা কার্সিনোজেনিক, এটা ক্যান্সার প্রডিউস করে। আচ্ছা, তারপরে মিথাইল টারশিয়ারি বিউটাইল ইথার এমটিবিই, এগুলো অ্যাড করা যেতে পারে ফুয়েলের সাথে। তাহলে সেক্ষেত্রে কি হয়, তার নকিং ক্যাপাসিটিটা কমে যায় বা অকটেন ক্যাপাসিটিটা বৃদ্ধি পায়। এথানল, মিথাইল সাইক্লোপেন্টাডাইনাইল ম্যাঙ্গানিজ ট্রাইকার্বনিল এমএমটি, তারপরে ফেরোসিন, আয়রন পেন্টাকার্বনিল, টলুইন, আইসোঅক্টেন, বিটিইএক্স। এইটা হলো একটা মিক্সার, যে হাইড্রোকার্বন মিক্সার অফ বেনজিন, টলুইন, জাইলিন, বেনজিন, টলুইন, জাইলিন এন্ড ইথাইল বেনজিন। তাহলে এই 4 ধরনের কম্পাউন্ড একসাথে মিক্স করে যদি ফুয়েলের সাথে অ্যাড করা হয়, তাহলে সেটাকে ওইটা মানে নকিং ক্যাপাসিটিটাকে কমিয়ে দেয়। তাহলে এই যে এর মধ্যে থেকে যে কোনো একটা অ্যাড করা যেতে পারে অথবা মিক্সার হিসেবে অ্যাড করা যেতে পারে। তাহলে দিস আর দ্য কম্পাউন্ডস ক্যান বি ইউজড অ্যাজ anti-knock agent or to reduce the knocking capacity of the fuel। আচ্ছা, তাহলে এই হলো আমার আজকের ক্লাস। যদি কারো কোনো কোশ্চেন থাকে দেন ইউ আর ওয়েলকাম। কারো কোনো প্রশ্ন আছে?